রবার্ট ব্রাউনিংয়ের মাই লাস্ট ডাচেস কবিতাটা কি পড়া হয়েছে? পড়লে মনে হবে এটা তো শুধু একটা কবিতা না, এ তো রীতিমতো ঠান্ডা মাথায় করা একটা খুনের স্বীকারোক্তি। চলুন না, আজ আমরা এই কবিতার প্রত্যেকটা লাইনের গভীরে যাই। দেখি কিভাবে একজন ডিউক তার অহংকার আর জেলেসির জন্য নিজের স্ত্রীকেই খুন করে বসল, আর তারপর কি ভীষণ শান্তভাবে সেই গল্পটা আরেকজনকে বলছে। কবিতার একদম কেন্দ্রে আছেন এই মহিলা, ওই শেষ ডাচেস। কিন্তু কে ছিলেন তিনি? অনেকেই বলেন এই চরিত্রটা আসলে ইতালির এক সত্যিকারের রাজকুমারীর ওপর ভিত্তি করে লেখা। নাম তার লুক্রেসিয়া দে মেডিচি। মজার ব্যাপার হলো, লুক্রেসিয়াও মাত্র ১৬ বছর বয়সে খুব রহস্যজনকভাবে মারা যান। এই যে ইতিহাসের সাথে কবিতার একটা যোগসূত্র, এটাই কিন্তু ব্যাপারটাকে আরও বেশি জীবন্ত আর গা ছমছমে করে তোলে। একবার ভাবুন তো দৃশ্যটা, ডিউকের বিশাল প্রাসাদ, সামনে বসে আছেন ডিউক আলফোনসো টু নিজে। তিনি তার পরের বিয়ের সম্বন্ধ নিয়ে কথা বলতে আসা এক দূতের সাথে কথা বলছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, পুরোটা সময় ধরে ডিউক একাই কথা বলে যাবেন। দূত একদম চুপ, একজন নীরব শ্রোতা। আর এই নীরবতার সুযোগেই কিন্তু ডিউকের আসল চেহারাটা আমাদের সামনে চলে আসবে। এই যে একজনই বকবক করে যাচ্ছে আর বাকিরা শুনছে, কবিতার ভাষায় একেই বলে নাটকীয় স্বগতোক্তি বা ড্রামাটিক মনোলগ। এটা ব্রাউনিংয়ের একটা মাস্টার স্ট্রোক, বুঝলেন? ডিউক ভাবছে সে খুব বুদ্ধি করে কথা বলছে, কিন্তু আসলে নিজের অজান্তেই তার সব গোপন অপরাধ, তার ভেতরের সব নোংরামে সে উগরে দিচ্ছে। মানে সে নিজেই নিজের পাতা ফাঁদে পা দিচ্ছে। ব্যাস, তাহলে আর দেরি কেন? চলুন এবার কবিতার লাইন ধরে আলোচনাটা শুরু করা যাক। ডিউক কিন্তু কথা শুরু করছেন তার প্রয়াত স্ত্রীর একটা ছবির বর্ণনা দিয়ে। That's my last duchess painted on the wall, looking as if she were alive. I call that piece a wonder. Now, Fra Pandolf's hands worked busily a day, and there she stands. এখানে একটা জিনিস খেয়াল করেছেন, ডিউক কিন্তু তার স্ত্রীর চেয়েও ছবির শিল্পীর প্রশংসা করছেন বেশি। ফ্রায়েন প্যান্ডলফের মতো একজন বিখ্যাত শিল্পীর নাম করে তিনি আসলে নিজের স্ট্যাটাস আর রুচি জাহির করতে চাইছেন। দেখুন, জীবন্ত ডাচেস তার কথায় চলতেন না, কিন্তু তার ছবিটা, ওটা এখন ডিউকের পুরোপুরি কন্ট্রোলে। তার যে সবকিছু নিয়ন্ত্রণ করার একটা বাতিক আছে, সেটার প্রথম ঝলক কিন্তু আমরা এখানেই পাই। Since none puts by the curtain I have drawn for you, but I, and seemed as they would ask me if they durst, how such a glance came there. এই যে ছবির ওপরের পর্দাটা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সিম্বল। পর্দাটা সরাতে পারেন শুধু ডিউক। তার মানে কি, ডাচেসের হাসি কে দেখবে আর কে দেখবে না, সেই সিদ্ধান্ত এখন ১০০% ডিউকের হাতে। জীবন্ত অবস্থায় যেটা তিনি পারেননি, মৃত্যুর পর ছবির মাধ্যমে সেটা করছেন। এই পর্দাটা আসলে তার কন্ট্রোল ফ্রিকনেস আর তার অপরাধ ঢাকার একটা চিহ্ন। আচ্ছা, এবার ডিউক তার আসল অভিযোগে আসছেন, আর এখান থেকেই তার অসুস্থ জেলেসি আর বিশাল ইগোর আসল রূপটা বেরিয়ে আসতে শুরু করবে। Sir, 'twas not her husband's presence only called that spot of joy into the Duchess's cheek. She had a heart, how shall I say, too soon made glad, too easily impressed. She liked whate'er she looked on, and her looks went everywhere. এখানেই হচ্ছে কবিতার আসল মজা, যাকে বলে ড্রামাটিক আয়নি। ডিউক অভিযোগ করছেন যে তার স্ত্রী নাকি সবার সাথে হেসে কথা বলতেন, যা তার জন্য খুব অপমানজনক ছিল। কিন্তু আমরা যারা পড়ছি তারা তো বুঝতে পারছি যে ডিউক যেটাকে ফ্লার্টিং বা চপলতা বলছেন, ওটা আসলে ছিল মেয়েটার প্রাণ খোলা, সহজ সরল স্বভাব। মানে ডিউক নিজের পক্ষে কথা বলতে গিয়ে আসলে তার ছোট মানসিকতা আর নিষ্ঠুরতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। As if she ranked my gift of a 900 years old name with anybody's gift. Who'd stoop to blame this sort of trifling? I choose never to stoop. একটা প্রশ্ন তো আসেই, তাই না, যে ডিউকের যখন এতই আপত্তি ছিল, তাহলে সে সরাসরি তার স্ত্রীকে বলেনি কেন? উত্তরটা লুকিয়ে আছে তার অম্পন অহংকারে। তার ৯০০ বছরের পুরনো নাম, তার বংশমর্যাদা, এগুলোর কাছে স্ত্রীর সাথে কথা বলাটা ছিল ছোট হওয়া বা স্টুপিংয়ের সমান। বুঝতেই পারছেন, সম্পর্কের চেয়ে তার কাছে ইগোটাই সব ছিল।
আমরা এখন কবিতার সবচেয়ে ঠান্ডা, সবচেয়ে ভয়ঙ্কর অংশের দিকে যাচ্ছি, যেখানে আমরা জানতে পারব ডাচেসের ভাগ্যে ঠিক কী ঘটেছিল। This grew. I gave commands. Then all smiles stopped together. There she stands, as if alive. I gave commands. এই দুটো শব্দ, ব্যাস, এর মধ্যেই লুকিয়ে আছে একটা নৃশংস সত্যি। কী ছিল সেই আদেশ? ব্রাউনিং নিজে পরে কনফার্ম করেছিলেন যে এর মানে হল ডাচেসকে হয় মেরে ফেলা হয়েছিল অথবা কোনো আশ্রমে সারা জীবনের জন্য আটকে রাখা হয়েছিল। আর ডিউকের বলার ভঙ্গিটা খেয়াল করুন, কি ঠান্ডা, কি শান্ত, যেন কোনো অনুশোচনাই নেই। কবিতার প্রায় শেষের দিকে এসে ডিউকের আসল চরিত্রটা যেন একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। তার পরের কথাগুলো আর কাজগুলোই তার আসল রূপটা আমাদের সামনে এনে দেয়। The count your master's known munificence is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed, though his fair daughter's self is my object. এখানে ডিউক তার হুবু স্ত্রীকে বলছেন অবজেক্ট, মানে বস্তু। জাস্ট এই একটা শব্দই যথেষ্ট এটা বোঝানোর জন্য যে তার কাছে মেয়েরা আর শিল্পকর্মের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই তার কাছে জমানোর জিনিস, কালেকশনের আইটেম। তার পরের স্ত্রীও যে তার কালেকশনের আরেকটা ট্রফি হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহই থাকে না। Notice Neptune, though, taming a seahorse, thought a rarity, which Claus of Innsbruck cast in bronze for me. এই যে নেপচুনের মূর্তিটা, এটাই হলো ডিউকের চরিত্রের ফাইনাল সামারি। দেবতা নেপচুন যেমন একটা বুনো সামুদ্রিক ঘোড়াকে দমন করছেন, ডিউকও ঠিক সেভাবেই নিজের স্ত্রীকে দমন করতে চেয়েছিলেন এবং পেরেছেন। এটা শুধু তার ক্ষমতার দম্ভ না, এটা আসলে ওই দূতের জন্য একটা ইনডিরেক্ট ওয়ার্নিং যে তার পরের স্ত্রীর কাছ থেকে তিনি ঠিক কী চান। তাহলে সব মিলিয়ে ডিউক লোকটা কেমন? সে একজন প্যাথোলজিক্যাল নার্সিসিস্ট, যার কাছে নিজের ইগো আর কন্ট্রোলই শেষ কথা। তার জেলেসি আর সবকিছু নিজের আয়ত্তে রাখার ইচ্ছা এতটাই ভয়ঙ্কর যে তা তাকে একটা খুনিতে পরিণত করেছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? তার মনে এর জন্য এক ফুটাও আফসোস নেই। শেষ করার আগে একটা প্রশ্ন, ডিউক তার হবু শ্বশুরের দূতের সামনে এত কিছু কেন বলে ফেলল? এটা কি তার পরের স্ত্রীর জন্য একটা ঠান্ডা মাথার ওয়ার্নিং, নাকি একজন পাগল লোকের চরম একটা ভুল? ব্রাউনিংয়ের সার্থকতা এখানে যে উত্তরটা তিনি আমাদের ভাবার জন্যই ছেড়ে দিয়েছেন।